পারিস না, তুইও আমার এমনি ভালো। এই দুনিয়াটা অনেক স্বার্থপর ভাইয়া। অনেকদিন পরে কথা বলে অনেক ভালো লাগলো। লিখতে পারছি না আর, হাতে জোর পাচ্ছি না, ফিলিং ভেরি টায়ার্ড। সকালে 10টায় আমার আসলে প্রচন্ড ক্লান্ত। বাবা মা ভাই সন্তানদের সমস্ত দায়িত্বই একটা কাঁধে, একা উপার্জনে। আল্লাহ না আমাকে বাঁচিয়ে রেখেছে এত যন্ত্রণার পরে। আমার মনে হয় এই সকল দায়িত্বগুলোর কারণে। যেদিন দায়িত্বগুলো শেষ হয়ে যাবে সেদিন হয়তো আমি আর পৃথিবীতে থাকবো না। আল্লাহ না আমার জন্য দোয়া করবেন, একটু ধৈর্য ধরো সুমা বোন, করে সব কষ্ট সহ্য করে ইনশাআল্লাহ বোন আমি বেঁচে থাকতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যতদিন আমার দায়িত্বগুলো আছে, ভয় পাই যে দায়িত্বগুলো শেষ হবার আগে যেন স্রষ্টা আমাকে পৃথিবী থেকে না নেয়। অনেকগুলো কাজ এখনো বাকি, সেই কাজগুলো সমাপ্ত করে যেতে চাই ইনশাআল্লাহ। কারণ এই পৃথিবীতে আমি ছাড়া আমার বাবা মা ভাই আমার সন্তানদের আর কেউ নাই। আমি আমার জন্য বেঁচে নাই, আমি তাদের জন্য বেঁচে আছি। আমি জানি না কতদিন বাঁচবো। আপনি তো নামাজ পড়েন, আমি 5 ওয়াক্ত পড়তে পারি না বিকজ অফ মাই প্রফেশন। কিছু করার নাই, আমার হাত পা বাঁধা। আমি চাইলেও অনেক কিছু করতে পারছি না, করতে পারি না। সুমা বোন আমার কথা শোনো। আল্লাহ এটাই হয়তো আমার নিয়তে রেখেছে। আমার কথা একটু শোনো। আমার কথা ওর জন্য হয়তো আমাকে। আমার কথা একটু শোনো বোন, আমি বুঝতে পারছি। আর একটা কথা শোনো, আসলে বোন তোমাকে আমি এই মুহূর্তে ঠিক কীভাবে সান্ত্বনা দিব আমি নিজেও জানি না। সেই সান্ত্বনার ভাষা আসলে আমার জানা নেই। আমি আসলে কখনই কল্পনা করিনি যে তোমার লাইফটা এমন হয়ে যাবে, আমার এই ছোট্ট বোনটির লাইফ এমন হয়ে যাবে যার কিশোরী জীবনটা আমি আমাদের চোখের সামনে বড় হয়েছে। তুমি তোমার সেই চঞ্চলতা প্রাণবন্ত সেই জীবনটা আমি দেখেছিলাম যখন তুমি সম্ভবত ক্লাস 5ম 6ষ্ঠ শ্রেণীতে পড়ো। আমার মনে আছে তোমার অনেক স্মৃতি আমার বোন মনে আছে, কারণ তুমি খুব ভালো করেই জানো যে তোমার মায়ের বাড়ির আমার মনে হয় পুরো গোষ্ঠীকে আমি পড়াইছি, শিক্ষকতা করছি। তারা তোমার বয়সে অনেক বড়, তারা সোজা কথা। তোমার সেই ভাই বোনদেরকে আমি সমস্ত মামাতো বোন ফুফাতো ভাই বোন সকলের শিক্ষক আমি। সুতরাং তোমাদের পরিবারে আমি অত্যন্ত একজন আদর্শবান শিক্ষক হিসেবে ছিলাম যতদিন ছিলাম। যদিও এই জাতীয় সাবজেক্ট আমার আলোচ্য বিষয় নয়, তারপরেও নিজের বিবেকের কারণে কিছু অপ্রিয় সত্য কথা না বললেই নয়। অর্থাৎ তর্কের খাতিরে ধরে নিলাম আমাদের সেই ছোট্ট সুমা আপনাদের বর্ষা চৌধুরী। ধরে নিলাম মেয়েটা পৃথিবীর জঘন্যতম নারী এবং পৃথিবীর সবচেয়ে পাপিষ্ট নারী ধরে নিলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজের যে সকল মানুষরূপী ভিন্ন মন মানসিকতার যে নরপশুগুলো রয়েছে, যে মানুষগুলো রয়েছে আশেপাশে, যারা তাকে প্রতিনিয়ত ইউজ করে যাচ্ছে নিজেদের স্বার্থের জন্য এবং এখনো করছে, ওই সকল মানুষগুলো কি তাহলে এক একজন মহাপুরুষ? আমরা আসলে নিজেদের মধ্যে বিচার বিশ্লেষণের ক্ষেত্রে বৈষম্য তৈরি করি। একতরফা শুধু একজনকেই আমরা তার প্রতি খারাপ মন্তব্য করে থাকি, খারাপ ধারণা করে থাকি, অথচ তার সাথে যারা সম্পৃক্ততা ছিল, যারা কোনো একটা সময় নিজেদের স্বার্থের জন্য ওকে ব্যবহার করেছিল, ওই সকল ব্যক্তিগুলোকে এখন আমরা এক একজন মহাপুরুষ ভাবতে শুরু করেছি, নিরপরাধ ভাবতে শুরু করেছি। তো আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ এটাই যে আসলে এই নোংরামির একটু পরিসমাপ্তি করুন, একটা মানুষকে বাঁচতে দিন। আমরা একটা মানুষ যখন খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ে, চারিদিক থেকে যখন বিভিন্ন অপশক্তিরা যখন দেখে গেছে কামড়াকামড়ি করে, আমরা সেই ব্যক্তিটাকে একটা ভালো গাইডলাইন দিয়ে একটা সুস্থতার পথে নিয়ে আসার জন্য যে ধরনের মন্তব্য করা উচিত আমরা সেটা না করি, এবং এমন কিছু নোংরা মন্তব্যের সাথে লিপ্ত হই, অর্থাৎ যেগুলো করে হয়তো নিজেদের আত্মতৃপ্তি লাভ করি, অথবা দেখে গেছে যে যেটার মাধ্যমে হয়তো দেখেছে আমার ভিউজ বাণিজ্য হবে। এই যে নোংরা যে মন মানসিকতা, কাউকে ছোট করে নিজে বড় হওয়া, নিজে প্রতিষ্ঠিত হওয়া, মানে এই জাতীয় এই নোংরামি থেকে, এই নোংরা প্রবণতা থেকে এই বাঙালি জাতি কবে বের হয়ে আসবে আমি জানি না। আমি তো বলেছি, ধরে নিলাম ও পৃথিবীর জঘন্যতম নারী, তর্কের খাতির ধরে নিলাম। অনেক সময় অনেক সত্যের পিছনেও অনেক সত্য লুকায়িত থাকে যা হয়তো আমরা জানি না। চারিদিক থেকে যে তোরা কি করতেছিস? এই মুন্না কি করতেছিস? একটা মেয়েকে মেরে ফেলতেছিস, একটা পরিবারকে ধ্বংস করে দিতেছিস। আমাদের তোরা শুধু বাঁচতে দে,
ভিক্ষা দে, মিথ্যা চাপ দিতে পারতেছি না।